পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্য বিষয় ইলিয়াস গদ্যাংশটি নিয়ে আজ আলোচনা করব। এই ইলিয়াস গল্পটি বা গদ্যাংশটি লিখেছেন বিখ্যাত রাশিয়ার লেখক লিও টলস্টয়, যার লেখা বিখ্যাত গল্প ওয়ার অ্যান্ড পিস, যেটা পড়ে কিন্তু আমাদের ভারতবর্ষের মহাত্মা গান্ধী উদ্বুদ্ধ হয়েছিলেন। আর তার লেখা এই ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা বা অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। আমি এই ইলিয়াস গল্পের মূল বিষয়বস্তুটুকু পাঠকদের সামনে তুলে ধরব। এই ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস, তার জীবন কথা, উত্থান পতনই এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে জীবন সম্পর্কে তার বোধ ও উপলব্ধির ব্যাখ্যাও এই গল্পে বর্ণনা করা হয়েছে। বাস্কির ইলিয়াস কঠোর পরিশ্রম ও সুব্যবস্থাপনায় একটু একটু করে সম্পত্তি গড়ে তুলেছিলেন। তার প্রভাব প্রতিবর্তী নামডাক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এক সময়ের সাধারণ ইলিয়াস অসাধারণ হয়ে উঠেছিলেন। তার অতিথি বাৎসল্যের কথা, তার সহজ সরল জীবনধারা হৃদয়বান ব্যক্তিদের মুগ্ধ করে দিয়েছিল। তারপর একদিন তার ভাগ্যের চাকা বিপরীত দিকে ঘোরে। ধনী ইলিয়াস হতদরিদ্র, নিঃস্ব হয়ে অর্থাৎ সব হারিয়ে সাধারণ ভাড়াটে মজুরে পরিণত হন। আর তার এই অবস্থায় জীবন সম্পর্কে তার গভীর অভিজ্ঞতা আসে। তার কথাই তিনি এবং তার স্ত্রী উভয়েরই বক্তব্যে ফুটে ওঠে। ধনী হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে নিজের কথাও ভাবতে হয়, পারিপার্শ্বিক পরিবার পরিজনকে নিয়েও চিন্তা করতে হয়। ধনী হওয়ার ক্ষেত্রে এমন পথ অবলম্বন করা উচিত নয় যেটা দুশ্চিন্তা বাড়ায়। আর তাই সবশেষে ইলিয়াস যখন বলেছিল এটাই মানুষের জীবন, তাই আমরা সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে খুলে দিয়েছেন। আর তখনই বোঝা যায় ইলিয়াস তার জীবন দিয়ে প্রকৃত সত্য সবার সামনে তুলে ধরেছেন। আর তাই এখান থেকেই বোঝা যায় যে ইলিয়াসই গল্পের নায়ক, তার কথাই এখানে মুখ্য অর্থাৎ প্রধান। অর্থাৎ এই গল্প পড়ে বোঝা যায় পরিশ্রম ও সততায় জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যায়, কর্মের প্রতি নিষ্ঠা ও কঠোর উন্নতির পথকে সুগম করে। এই গল্পে ইলিয়াসকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে দেখি। আর লেখক তাই এটাও বলেছেন সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে থাকে। আর তাছাড়া পরিশ্রমের সঙ্গে সঙ্গেই ফল মেলে না, তার সময়ও লাগে। দীর্ঘ ৩৫ বছরের কঠোর পরিশ্রমই ইলিয়াসকে ধনী করেছিল। কত বছর বললাম? ৩৫ বছর। সুতরাং কর্মনিষ্ঠা, সময়, সুব্যবস্থা সবই দরকার। আর কেবল ধনী হওয়াই একমাত্র শিক্ষা নয়, সাংসারিক শান্তিও আবশ্যক। পারিবারিক অশান্তির রন্ধ্র দিয়েই পতনের কাল প্রবেশ করে। অর্থাৎ যে কোনো পতন বা ধ্বংসের সূচনা হয় কিন্তু এই পারিবারিক অশান্তির মধ্য দিয়ে, যা কিন্তু ইলিয়াস গল্পে বলা হয়েছে। তাছাড়া আয়েসি হলে হয় না, অর্থাৎ আরামদায়ক বা আরামপ্রদ হলে হবে না। ইলিয়াসের শ্রম যেমন তার উন্নতির কারণ, তেমনি তার সন্তানদের আরামদায়ক হয়ে ওঠা, সংসারের অশান্তি বৃদ্ধি তার পতনের কারণ। আর এই ব্যাপারটির জন্য ইলিয়াস দায়ী না হলেও তার সন্তানদের মধ্যে দিয়ে সেই পতন বা ধ্বংস এসেছে। তাই পাঠকরা এই শিক্ষা পায় যে কারো দুরবস্থার প্রত্যক্ষ কারণ নির্দিষ্ট ব্যক্তি না হলেও অন্যের কারণে সেই কাজ সমাধান হতে পারে। আর গল্পের এই শিক্ষাও পাওয়া যায়, আজ যে রাজা কাল সে ফকিরও হতে পারে। ধনী হওয়া লক্ষ্য, কিন্তু একমাত্র লক্ষ্য কখনোই নয়। পরিশ্রমের সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদও দরকার হয়।
তার জন্য ভগবৎ সাধনার প্রয়োজন। আত্মার কথা অবশ্যই ভাবতে হবে, আর তার জন্য প্রার্থনারও দরকার। ধনবৃদ্ধি অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি তাই নিজেকে শোধরানো বা আত্মশুদ্ধি করারও প্রয়োজন আছে। আর ইলিয়াস গল্পটি সেই আত্মশুদ্ধির বা চিত্তশুদ্ধির বা মনকে শুদ্ধ করার শিক্ষা দেয়। আর ইলিয়াসের জীবনবোধ যেন ঈশ্বরেরই তাৎপর্যবাহী, অর্থাৎ ঈশ্বর যা বলতে চান সেই গভীর বাণীর সারমর্ম। এই গল্পে কয়েকটি উল্লেখযোগ্য শব্দার্থ আমি তোমাদের বলছি। যেমন আছে বাস্কির বলে একটা কথা। এই বাস্কির শব্দের অর্থ যারা পথে ঘাটে বা সিনেমার লাইনের সামনে নাচ গান করে টাকা পয়সা উপার্জন করে তাদেরকে বলা হয় বাস্কির। ঘটকি বলে একটা কথা আছে। এই ঘটকি শব্দের অর্থ স্ত্রী ঘোড়া। আরেকটা শব্দ আছে উফা প্রদেশ। এই উফা প্রদেশ হচ্ছে মধ্য রাশিয়ার বাস্কির অটোনমাস রিপাবলিকের রাজধানী ও শিল্প সমৃদ্ধ শহর। 1574 খ্রিস্টাব্দে রাশিয়া এই শহরটিকে দুর্গ হিসেবে গড়ে তুলেছিল। শহরটি বাইলাইয়া নদীর তীরে অবস্থিত। এখানকার লোকসংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি। শহর এলাকায় আছে তৈল শোধনাগার, পেট্রো রাসায়নিক ও ইঞ্জিনিয়ারিং সামগ্রীর কলকারখানা। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।